চীনের বেইজিংয়ে রয়েছে এক নিষিদ্ধ নগরী। নিষিদ্ধ যে কোনো কিছুর প্রতি মানুষের সহজাত আকর্ষণ থাকে। চীনের নিষিদ্ধ নগরীর প্রতিও মানুষের দুর্দমনীয় আকর্ষণ ছিল অতীতে, কিন্তু এখন এই নিষিদ্ধ নগরী আর নিষিদ্ধ নেই। কেন এই নগরীকে নিষিদ্ধ করা হয়েছিল, কি রহস্য ছিল এই নগরীতে, এসব কিছুর বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। চীনের নিষিদ্ধ নগরী আসলে নগর নয়, একটা বিশাল আকারের প্রাসাদের নাম। জানলে অবাক হবেন, মাত্র একজন ব্যক্তির বাসভবন হিসেবে তৈরি করা হয়েছিল নিষিদ্ধ নগরী। এখানকার হাজার হাজার কামরা আর শত শত ভবন তৈরি করা হয়েছিল চীনের শুধুমাত্র একজন মিং সম্রাটের প্রাসাদ হিসেবে। সেখানে সম্রাটের অধীনস্থ কিছু ভৃত্য আর তার পরিবার নিকটজন ব্যতীত অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এ কারণেই এ প্রাসাদের নাম হয়েছে নিষিদ্ধ নগরী। চীনের মিং সাম্রাজ্যের শাসনকাল ছিল 1420 থেকে 1912 সাল পর্যন্ত। মিং সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জুডি, যিনি পরবর্তীতে ইয়ঙ্গল নামে পরিচিত হয়ে উঠেছিলেন, তিনি সম্রাট হওয়ার পর তার রাজধানী জেংসু প্রদেশের নানজিং থেকে বেইজিংয়ে স্থানান্তর করেন। আর এখানেই তিনি 1404 সালে নিজের জন্য সুবিশাল প্রাসাদ গড়ে তোলার কাজ শুরু করেন। এরপরের 600 বছর ধরে দুটি সাম্রাজ্যের 24 জন সম্রাট মিলে গড়ে তোলেন সুবিশাল এই নগরী। বর্তমানে এই নিষিদ্ধ নগরীর প্রাসাদ জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই জাদুঘরে 15 লক্ষেরও বেশি পুরাকীর্তি রয়েছে। প্রচুর সময় আর অসংখ্য মানুষের শ্রমে তৈরি হয়েছিল সুবিশাল নিষিদ্ধ নগরী। নিরবিচ্ছিন্নভাবে হিসেব করলে 10 লক্ষেরও বেশি শ্রমিকের 14 বছরেরও বেশি সময় পরিশ্রমের ফসল এই নগরী। নিষিদ্ধ নগরীতে কিছু পাথরের ব্লক রয়েছে, যার এক একটার ওজনই ছিল 100 টনের বেশি। প্রাসাদ থেকে 43 কিলোমিটার দূরের একটি খনি থেকে এসব পাথর বয়ে নিয়ে আসতে হয়েছে। সে সময় কিভাবে আনা হলো পাথরগুলো, চিন্তায় পড়ে গেলেন তাই না? তীব্র শীতের সময় বরফ জমে যেত এলাকায়। সে সময় পানি দিয়ে বরফের উপর পিচ্ছিল পথ বানিয়ে পাথরগুলো হাত দিয়ে ঠেলে এই স্থানে নিয়ে আসতো শ্রমিকেরা। এই নিষিদ্ধ নগরী কিন্তু এক রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছিল। 1271 থেকে 1368 সাল পর্যন্ত চীন শাসন করেছিল মঙ্গোলীয়রা। সে সময় ইউন সাম্রাজ্যের পঞ্চম সম্রাট কুখ্যাত চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বেইজিংয়ে গড়ে তুলেছিল বিশাল এক ঝকঝকে প্রাসাদ। এই প্রাসাদের ধ্বংসাবশেষের উপরেই মিং সম্রাট জুডি গড়ে তুলেছিলেন তার অন্যান্য নিষিদ্ধ নগরী। মিং সম্রাটদের উপপত্নীর সংখ্যা কত জানেন? মিং সম্রাটরা শাসক হিসেবে ছিল বেশ জনপ্রিয়, কিন্তু তাদের চরিত্রে বেশ সমস্যা ছিল। কোনো মিং সম্রাট 9000-এরও বেশি উপপত্নী রাখত। উপপত্নীদের এই সংখ্যাটা শুনেই ধারণা করা যায় কেন সম্রাটদের দরকার হতো এত বিশাল দালান আর এতগুলো ঘর। এবার আপনাদের একটু চিন্তায় ফেলে দেই, যদি কোনো সম্রাট প্রতি রাতে একজন করে উপপত্নীকে নিজের বিছানায় নেয়, তবু তাদের কত বছরে লেগে যাবে সবার সাথে রাত কাটাবার জন্য? সকল স্ত্রীর সাথে একবার করে রাত কাটাতে খুব বেশি না, মাত্র 24 বছর লাগবে। তার মানে কোনো মিং সম্রাট একবার তার স্ত্রীর কাছে গেলে পুনরায় তার ওই স্ত্রীর কাছে আসতে 24 বছর সময় লাগবে। এর অর্থ হচ্ছে অনেক উপপত্নীকে সম্রাট নিজের কাছে কখনোই রাখতেন না, তবু তাদের অন্য কোথায় যাবার বা নিজের ইচ্ছায় কিছু করার অনুমতি থাকতো না। এই উপপত্নীদের বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা হতো এবং কোনো ক্ষেত্রে মেরেও ফেলা হতো। সম্রাটের পত্নীর মর্যাদা পেতেন কেবল একজন, তিনি হতেন সম্রাজ্ঞী। আর সকল উপপত্নীকেই সম্রাটের মৃত্যুর সাথে সাথে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হতো। কি নির্মম, তাই না? কোনো পুরুষ মানুষই অক্ষত শরীরে প্রাসাদে প্রবেশ করতে পারত না। মিং ডাইনেস্টির পতনকালে নিষিদ্ধ নগরীতে 70,000 নপুংসকের বাস ছিল। যারাই নিষিদ্ধ নগরীতে প্রবেশ করত তাদেরই পুরুষাঙ্গ কেটে দেওয়া হতো। রাজাবাদে শুধু নপুংসক পুরুষরাই প্রাসাদে বাস করার অনুমতি পেত। এর কারণ নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না, কিন্তু জেনে অবাক হবেন, অনেক পুরুষরা নিজের ইচ্ছায় নপুংসক হয়ে নিষিদ্ধ নগরীতে প্রবেশ করত। সে যুগে প্রাসাদের বাইরের জীবন ছিল খুবই কঠিন। সুস্থ সবল পুরুষরাও সেই কঠিন জীবন থেকে মুক্তি পেতে পুরুষাঙ্গের বদলে বেছে নিত প্রাসাদের বিলাসবহুল জীবন। চীনা সম্রাটরা অবিশ্বাস্য রকমের প্রাচুর্যের মধ্যে বাস করত। যে পোশাক তারা পরত এবং যে খাবার তারা খেত, তেমনটি কোনো সাধারণ মানুষের খাবারের অনুমতি ছিল না। তারা যে খাবার খেত সেগুলো রাজকীয় কায়দায় রান্না করা হতো এবং রাজপরিবারের বাইরের কেউ সেগুলো খেতে পারত না। তবে এখানে একটা চমক আছে, আপনি যদি চান এবং পকেটে যদি যথেষ্ট টাকা থেকে থাকে, তবে আপনি কিন্তু খেতে পারবেন মিং সম্রাটদের সেই রাজকীয় খাবার। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন নিশ্চয়ই নকল রেসিপি? মোটেও না, মিংদের আসল রাজকীয় খাবারই পাওয়া যায় চীনে।
চীনের মিং সাম্রাজ্যের শেষ সম্রাটের হেসেলের দায়িত্বে ছিলেন জায়োজার সিক্সির নামক একজন রাঁধুনি। জায়োজার সিক্সিরের নাতি লি জিজিয়ারের একটি রেস্টুরেন্ট আছে, যেখানে পরিবেশন করা হয় সত্যিকার সেই রাজকীয় রেসিপি যা নিষিদ্ধ নগরীর সম্রাটদের পরিবেশন করা হতো। আরেকটা কথা, লি জিজিয়ার সেই রেস্টুরেন্টে রাজকীয় খাবার খাওয়ার খরচটা কিন্তু রাজকীয়। একবার রাতের খাবার খেতে প্রতি জনের জন্য দিতে হয় $250 করে। রেস্টুরেন্টটিতে প্রতিদিন সর্বোচ্চ 10 জনের খাবার পরিবেশন করা হয়, এর বেশি কিন্তু নয়। আপনি যদি এখানে খেতে চান তবে কয়েক মাস আগেই এখানে বুকিং দিয়ে রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। এমন ইন্টারেস্টিং তথ্যমূলক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।